তারা ক্ষমতায় আসার পরে কি শুরু করলেন? তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন। এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। আমরা শ্রদ্ধা জানাই 47-এ যারা লড়াই করেছেন, 71-এ যারা লড়াই করেছেন, 24-এ যারা লড়াই করেছেন। 47-এর কারণে যে ভূখণ্ড তৈরি হয়েছিল আজকে তাই বাংলাদেশ। সেই ভূখণ্ড তৈরির জন্য যারা তাদের সমস্ত মেধা যোগ্যতা নিয়োজিত করেছিলেন, তারা পরবর্তী পর্যায়ে বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছিলেন, কিন্তু জাতিকে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করেননি। 23 বছরের বৈষম্যের বিস্ফোরণ ঘটেছিল 71 সালে। আবার 71 সালে জাতির অধিকার, ভোটের অধিকার স্বীকার না করার কারণে, ভোটকে মূল্যায়িত না করার কারণে অনিবার্য হয়েছিল মুক্তিযুদ্ধ। আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে কমিটমেন্ট, অঙ্গীকার জাতিকে দেওয়া হয়েছিল তা করা হলো লঙ্ঘন। সোনার বাংলা বানাতে গিয়ে দেশকে বানানো হলো শ্মশান বাংলা। আমাদেরকে উপহাস করে বিদেশ থেকে বলা হলো বাংলাদেশ একটা তলাবিহীন জুড়ির দেশ। এই জুড়িতে যা রাখা হয় এটা পাতালে চলে যায়, পরে আর এটার কোনো খবর পাওয়া যায় না। এবং এর আত্মস্বীকৃত নেতা ছিলেন জনাব শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি তার সঙ্গীদের ব্যাপারে যে সার্টিফিকেট দিয়ে গিয়েছেন, এর চাইতে বড় সার্টিফিকেট আর কেউ দিতে পারবে না। তিনি ডাইনের লোক, বামের লোক, সামনের লোক, পিছনের লোক, চতুর্দিকের লোকের ব্যাপারে একটা সার্টিফিকেট দিয়েছিলেন। আপনারা জানেন তো কি সার্টিফিকেট? আমি বলতে গেলাম না, আপনারাই যেহেতু সচেতন বুদ্ধা শ্রোতা, আপনারাই বললেন। এই যাদেরকে তিনি রেখে গিয়েছিলেন তাদের বুকে দেশপ্রেম, মানুষের প্রতি মমত্ববোধ, ভালোবাসা জনগণ আর দেখতে পেল না। তারা অনেক বড় বড় বলিয়া উড়াইয়া বিশেষ একটা বোঝাপড়ার মধ্য দিয়ে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছিলেন, অথবা 7 জানুয়ারি হবে, আমি একটু কনফিউজড আছি এখানে। তারা ক্ষমতায় আসার পরে কি শুরু করলেন? তারা ক্ষমতায় আসার আগে যা জানান দিয়েছিলেন তাই শুরু করলেন। আজকে নৈতিকতা না থাকার কারণে যারা সাধারণ মানুষ, যাদের অত শিক্ষা দীক্ষা নেই, যাদের সার্টিফিকেট এত লম্বা নয়, তাদের দ্বারা দেশের বড় কোনো ক্ষতি হয় না। বরঞ্চ শিক্ষার এই নিয়ামত আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছিলেন, আমরা দেখতে পাচ্ছি কলায় কৌশলে, আকারে ইঙ্গিতে, এদিকে ওদিকে করে তারাই জনগণের সমস্ত সম্পদ তাদের পকেটে পুরে ফেলছেন। পুরে ফেলেও তারা শান্তিতে নাই। এই টাকা তারা এদেশে কাজে লাগানোর সাহস নাই, কারণ জবাব দিতে পারবে না এই টাকা কোত্থেকে পেয়েছে। এই জন্য জনগণের টাকা পকেট কেটে এখান থেকে সংগ্রহ করে সমস্ত টাকা এখন বিদেশে পাচার করে দিচ্ছে। এ পর্যন্ত যে তথ্য এসেছে তাতে 26 লক্ষ কোটি টাকা সেই 15.5 বছরে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে। শাপলা চত্বরের ঘটনা এই দেশবাসী কখনো ভুলেনি এবং ভুলবে না। এটাকে নিয়ে কত উপহাস করা হয়েছে। প্রধানমন্ত্রীর দায়িত্বপূর্ণ চেয়ারে বসে তিনি বলতে পেরেছেন যে সেখানে রক্ত ঝরেনি, সেখানে হেফাজতের লোকেরা রং ছিটিয়ে দিয়েছিল। ধিক্কার জানাই। আপনি মানুষ হলে এমন কথা মুখে আনতে পারতেন না। আরেকজন পুষ্যমন্ত্রী তিনি বলেছেন এই ছাত্রদের আন্দোলনের যখন ক্লাইম্যাক্সের দিকে যাচ্ছিল, যে সাবধান করে দিচ্ছি, বাড়াবাড়ি করবে না, যদি বাড়াবাড়ি করো তাহলে 5 মে যেটা হয়েছিল শাপলা চত্বরে, রাত 12টার পরে সব কিছু সাফ করে দেওয়া হয়েছিল। এই কথার মাধ্যমে তিনি আত্মস্বীকৃত খুনি হিসাবে তার দলকে দুনিয়ার সামনে প্রেজেন্ট করেছেন। 2006 সালের 28 অক্টোবর জোট সরকারের শেষ দিন ছিল। সেই দিনে সারা দেশে স্বয়ং তখনকার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানে যারা রক্তচোষা তারা সবাই চলে এসেছিলেন ঢাকায়।
লগি বইটার তাণ্ডবে মানুষ খুন করে তারা জানান দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাইলে আমরা এই কর্মসূচিটাই বাস্তবায়ন করব। তাই করেছেন। ক্ষমতায় বসার মাত্র 2 মাস পূরণ হয়নি, 25 এবং 26শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করার মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল এবং আমাদের 1-2 করে 11 জন শীর্ষ দায়িত্বশীলকে তারা নির্মমভাবে হত্যা করেছে, কাউকে ফাঁসি দিয়ে, কাউকে জেলের ভিতরে ঠেলে দিয়ে। শেষ পর্যন্ত একজন মানুষ যিনি কোরআনের ভাষ্যকার, দল মতের ঊর্ধ্বে উঠে যাকে মানুষ বড়ই ভালোবাসত শুধু কোরআনের কারণে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, তারও জীবনটা কিভাবে শেষ পর্যন্ত গেল তার রহস্য একদিন বের হবে ইনশাআল্লাহ। এরা এতই নিচু মনা যে আমাদের ভিক্ষুক ভাইগুলার কাছ থেকেও তারা ভিক্ষা নিত। তো এরা কার উপর জুলুম করেন নাই বলে? এরা সবার উপর জুলুম করেছে।